আচ্ছা দেখ, আজকে কি করবো, স্যাম্পলিং থিওরি। ঠিক আছে তো, স্যাম্পলিং থিওরিতে কি কি টপিক কভার করতে হয়, টপিক গুলোর নাম লিখ। বেসিক্যালি 4টে টপিক হয়, 4টে টপিক জানলে চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে তো, এবার কি হয়, ধর 5-6টা অঙ্ক করাবো, তারপর ওই টাইপের ভ্যারাইটিস টাইপের অঙ্ক হয়, তোকে প্র্যাকটিস করতে করতে অঙ্ক শিখতে পারবি। তো কি কি টপিক কভার করতে হচ্ছে এখানে, টপিকস কি কি আছে চ্যাপ্টারে। এক তো আছে বেসিক্স, নাম্বার 2 তে আছে স্ট্যান্ডার্ড এরর, নাম্বার 3 তে আছে এস্টিমেট। এখানেও কি থিওরি করতে হবে? এস্টিমেট, এস্টিমেটের মধ্যে কি কি আছে, পয়েন্ট এস্টিমেট, আর আছে ইন্টারভাল এস্টিমেট। আর নাম্বার 4 এ আছে স্যাম্পল সাইজ ডিটারমিনেশন, স্যাম্পল সাইজ ডিটারমিনেশন, স্যাম্পল সাইজ ডিটারমিনেশন। তো দেখ কি কি আছে, স্যাম্পলিং থিওরিতে 4টে টপিক কভার করতে হবে। একটা টপিক শিখবো বেসিক, একটা শিখবো স্ট্যান্ডার্ড এরর, একটা শিখবো এস্টিমেট, একটা শিখবো স্যাম্পল সাইজ ডিটারমিনেশন। ঠিক আছে তো, তো প্রথমে লেখ স্যাম্পলিং জিনিসটা কি, ছোট করে লিখে নে। বেসিক্যালি থিওরি নিয়ে আমি কোনো ডিসকাশন করব না, আমি আগেই বলেছি, আমি জাস্ট পুরো ডাইরেক্ট অঙ্কে চলে যাব। তো ছোট করে পুরো থিওরিটা লিখে রাখ, স্যাম্পলিং জিনিসটা কি, বেসিক্স, এখানে কি পাশে লিখছি বেসিক্স। ঠিক আছে তো, স্যাম্পলিং সম্পর্কে একটু ছোট করে লিখে দিচ্ছি। স্যাম্পলিং কি বলেছে, ইট ইজ আ প্রসিডিওর, লাইক ইট ইজ আ প্রসিডিওর by which some member members of population are selected as representative of the entire population, ठीक है। This group is called sample। For example লিখতে পারিস blood sample। ঠিক আছে তো কি কি লিখলাম, দেখ কি লিখলাম, স্যাম্পলিং জিনিসটা কি, ইট ইজ আ প্রসিডিওর, এটা হচ্ছে একটা প্রসিডিওর বাই হুইচ সাম মেম্বার অফ পপুলেশন আর সিলেক্টেড অ্যাজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য এন্টায়ার পপুলেশন, দিস গ্রুপ ইজ কল্ড স্যাম্পল। দেখ স্যাম্পলিং থিওরিটা কি, তোকে যদি ধর 10টা নম্বরের মিন এইচডি ভেরিয়েন্স, মানে বুঝিস তো, মিন করেছিস তো আগে, সেন্ট্রাল টেন্ডেন্সি করেছিলি, মেজার অফ ডিসপারশন করেছিলি, মিন করেছিলি, এইচডি করেছিলি, ভেরিয়েন্স 10-12টা নাম্বার দিলে তুই করে দিতে পারবি। 10টা নম্বরে ধর দিল, মিন বের করতে করে দিলি, এইচডি বের করতে দিল করে দিলি, ভেরিয়েন্স বের করতে দিল করে দিলি। কিন্তু 10 এর জায়গায় যদি 100 নম্বরে মিন করতে দেয়, যদি 100 নম্বরে এইচডি করতে দেয়, 100 নম্বরে ভেরিয়েন্স করতে দেয়, একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। ঠিক আছে তো, আচ্ছা যদি 100 এবার ধর যদি 1000টা নম্বরে করতে দেয়, একটু ইমাজিন করতে ব্যাপারটা পসিবল হবে আস্তে আস্তে। 1000টা নাম্বার যদি মিন করতে দেয়, এইচডি করতে দেয়, ভেরিয়েন্স করতে দেয়, এখন হাজারের জায়গায় সাপোজ 10,000, 50,000, 60,000, 1 লাখ করতে দেয়, সাপোজ ধর 1 লাখ বা 2 লাখটা স্যাম্পল দিয়ে দিল, 1 লাখ বা 2 লাখটা স্যাম্পল দিয়ে দিল, মানে সমস্ত ডেটা যেগুলো, ডেটাগুলো তো 1 লাখ বা 2 লাখটা ডেটা দিয়ে দিল, বললো এর মিন করে দাও।
কি মনে হচ্ছে না একটু খুব কমপ্লিকেটেড হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, করা সম্ভব না, পসিবলই তো হবে না। তো ধর এইচডি মিন করা পসিবল, মিন তো করা যাবে না, তো এইচডি তো করা যাবেই না, এইচডি ভেরিয়েন্স কোনোদিনই করা সম্ভব নয়। তাহলে বুঝতে পারছিস তো, খুব কমপ্লিকেট হয়ে যাবে। তো সেই জন্য কি করতে হয়, ধর 1 লাখ বা 2 লাখটা তোর সমস্ত ডেটা দিয়ে দিল, সেখান থেকে কতগুলো স্যাম্পল তুলে নিবি, তার মিন করলি, তার ভেরিয়েন্স করলি, এটাই হচ্ছে স্যাম্পলিং থিওরি। ঠিক আছে? তো এখানে তাই লিখেছি, যেমন ধর ব্লাড গ্রুপ, এখানে কি লিখেছি দেখ, ব্লাড স্যাম্পল। তো আমাদের যদি কোনো আমাদের কি দেখে থেকে পুরো রক্ত নিই না, যখন ব্লাড নিতে আসে অল্প একটু ব্লাড নেয়, তারপর তো বুঝতে পারি, চিন্তা করতে পারি হ্যাঁ এই রোগটা হয়েছে, টেস্ট করে বোঝা যায়। তো সেরকমই বুঝতে পারলি, ব্লাড স্যাম্পল জিনিসটা বুঝলি, দেখ ব্লাড স্যাম্পল লিখে দিয়েছি, মানে কিছু একটা দিয়ে থেকে অল্প একটু একটা ছোট একটু রক্ত নিল, ব্লাডটা নিল, সেটা টেস্ট করলো, সেটা টেস্ট করলে তো বুঝতে পারে যে কি কি রোগ হয়েছে, বোঝা যায়। তো তো আমার তো পুরো নেবে না, দেহ থেকে পুরো রক্ত নেবে না, এটাও সেরকম, আমার পুরো স্যাম্পল নিয়ে, আমার পুরো জিনিস নেওয়ার দরকার নেই, কিছু স্যাম্পল নিয়ে নাও, এটাই হচ্ছে স্যাম্পলিং। কয়েকটা সিলেক্টেড আইটেম নিয়ে নাও, সেটাই হচ্ছে স্যাম্পলিং। বলি ইট ইজ আ প্রসিডিউর বাই হুইচ সাম মেম্বারস অফ পপুলেশন, টোটাল হিউজ পপুলেশন আছে, টোটাল কোটি কোটি লোক আছে একটা শহরে, একটা টাউনে কোটি কোটি লোক আছে, ঠিক আছে? তো পপুলেশন আছে সিলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য এন্টায়ার পপুলেশন, পুরো পপুলেশন থেকে র্যান্ডমলি কিছু সিলেক্ট করো, এটাই হচ্ছে তোর স্যাম্পলিং। ঠিক আছে? তো ফর এক্সাম্পল কি আছে, ব্লাড স্যাম্পল। তাহলে স্যাম্পলিংটা বোঝা গেল তো। এবার এই স্যাম্পলিং যে টপিকটা করছি, এখানে কি কি টার্ম ইউজ করা হয়, টার্ম গুলো সম্পর্কে আগে জেনে নিতে হবে, টার্ম। ঠিক আছে? তো এখানে লিখছি টার্ম ইউজড ইন স্যাম্পলিং, টার্ম ইউজড ইন স্যাম্পলিং। স্যাম্পলিং এ কি কি টার্ম ইউজ করা হয়, ঠিক আছে? তো দেখ লেখাচ্ছি, এগুলো পড়তে হবে, কিন্তু অঙ্ক শুরু করার আগে এগুলো ভালো করে পড়তে হবে, না অঙ্ক করতে অসুবিধা হবে। পপুলেশন, ঠিক আছে? আর এইদিকে লিখছি স্যাম্পল। পপুলেশন আর স্যাম্পল, পপুলেশন কে ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করা হয়, আর স্যাম্পল কে স্মল এন দ্বারা ডিনোট করা হয়। এগুলো মাথায় রাখতে হবে, এগুলো ভুলে গেলে চলবে না, অঙ্ক এখানেই ভুল হয়ে যায়, এগুলো বুঝতে পারে না কোনটা ক্যাপিটাল এন আর কোনটা স্মল এন, এটা বুঝতে হবে। কারণ অঙ্ক যখন কোশ্চেন দেবে না, এরকম ভাবে ক্যাপিটাল এন স্মল এন কিছু বলে দেবে না, কোনো কোনো মানে যে সেন্টেন্স দেবে, কোন জায়গায় পপুলেশন লেখা থাকবে, কোন জায়গায় স্যাম্পল লেখা থাকবে, বুঝতে হবে, এইগুলো কিছু বুঝতে হবে, এগুলোই বুঝতে হবে। অঙ্ক তো ফর্মুলা মুখস্থ করে সবাই অঙ্ক করে ফেলতে পারবে, কিন্তু কোন জায়গায় কোন ফর্মুলা ইউজ করতে হবে এটাই বোঝা যায় না, তার জন্য এগুলো ভালো করে বুঝতে হবে। পপুলেশনকে ক্যাপিটাল এন বলে আর স্যাম্পলকে স্মল এন বলে, ঠিক আছে? তো ব্যাটারি লেখ, এটা পপুলেশন ব্যাটারি লেখ, ডেটা আন্ডার স্টাডি, কি পপুলেশন তোলা? আর এটা লিখবি কি, পার্ট অফ পপুলেশন। বুঝে গেল না? ধর আমার কাছে 10,000 খানা ডেটা আছে, মানে ধর একটা জায়গায় 10,000 পপুলেশন আছে, তার মধ্যে থেকে 10,000 তো মিন করা সম্ভব নয়, তার মধ্যে কয়েকটা স্যাম্পল বেছে নেব, তার মিন করব। তাহলে বলতে পারি না, স্যাম্পল বলতে পারি পপুলেশনের একটা পার্ট, তাই তো? আর এটা তো পুরো হোল, মানে একটা টোটাল, এই টোটাল, তাই জন্য এটাকে ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করছি, এটা কিছুটা একটা পার্ট স্মল এন দ্বারা ডিনোট করছি, ঠিক আছে? তো তো ধর পপুলেশন মিন, পপুলেশন মিন কে আমরা কি দ্বারা ডিনোট করি, সাইনটা দেখে নে, মিউ। পপুলেশন মিন কে আমরা মিউ দ্বারা ডিনোট করছি, বুঝতে পারলি? পপুলেশন মিন কে কি দ্বারা ডিনোট করি, মিউ। আচ্ছা, ওই যে পপুলেশনের ওইখান তলাতে আছে না, আলাদা করে একটা। আচ্ছা, স্যাম্পল মিন কে আমরা কি দ্বারা ডিনোট করি, স্যাম্পল মিন কে আমরা এক্স বার দ্বারা ডিনোট করি। তারপর পপুলেশন ভেরিয়েন্স, পপুলেশন ভেরিয়েন্স কে আমরা এই দ্বারা ডিনোট করি, পপুলেশন ভেরিয়েন্স কে আমরা এই দ্বারা ডিনোট করি। তোরা তেমনি আগে তো শিখেছিস, মানে ধর ছোট থেকেই শিখেছিস, ভেরিয়েন্স বের করতে কি করে, ভেরিয়েন্স এইচডি স্কয়ার করতি না, কি রে ভেরিয়েন্স করতি না, এইচডি স্কয়ার। আর এইচডি কে, এইচডি সাইনটা কি, এটাকে তো এইচডি বলে, তাই না? আমি কি বলতে পারি, কিছু ভুল লিখেছি কি, পপুলেশন ভেরিয়েন্স এটা কি বলে, এইচডি স্কয়ার। কিন্তু স্যাম্পল ভেরিয়েন্স কোনটা, স্যাম্পল ভেরিয়েন্স লিখছি, স্যাম্পল ভেরিয়েন্স,
ঠিক আছে, স্যাম্পল ভেরিয়েন্স। তারপর লিখো কি পপুলেশন এসটি, পপুলেশন এসটি, এসডি ফুল ফর্ম জানি তো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তা এসডি সাইন কি ছিল বল, এই যে ঠিক আছে, পপুলেশন এসটি, ঠিক আছে তো। আর স্যাম্পল এসডি কোনটা, স্যাম্পল এসডি কি হবে বলতে পারবি, স্যাম্পল এসডি অনলি এস, ঠিক আছে। তারপর হচ্ছে পপুলেশন প্রপোর্শন, পপুলেশন প্রপোর্শন, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপিটাল পি, ঠিক আছে। আর স্যাম্পল প্রপোর্শনটা কি হবে, স্মল পি, ঠিক আছে, স্মল পি। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো একটু দেখে কি কি টার্ম ইউজ করবো, এই টার্মগুলো লাগবে সব, ঠিক আছে তো। পপুলেশন মিন, পপুলেশন ভেরিয়েন্স, পপুলেশন এসডি, পপুলেশন প্রপোর্শন, স্যাম্পল মিন, স্যাম্পল ভেরিয়েন্স, স্যাম্পল এসডি, স্যাম্পল প্রপোর্শন, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে তো। এটা টুকে নে, তো হয়ে গেছে কি। এবার লিখবো স্ট্যান্ডার্ড এরর। কারণ দেখ কি বলেছিলাম, চারটা টপিক কভার করবো, তার মধ্যে একটা টপিক হয়ে গেল, বেসিকটা হয়ে গেল, এটা হচ্ছে বেসিক ছিল। এবার সেকেন্ড টপিক কি, স্ট্যান্ডার্ড এরর, ঠিক আছে তো। স্ট্যান্ডার্ড এরর 2 নম্বর, স্ট্যান্ডার্ড এরর শিখবো। দেখ স্ট্যান্ডার্ড এরর জিনিসটা কিছুই না, তুই ভাব না, একটু নিজে ভাব, তোর 10,000 খানা ডেটা ছিল, মানে তোর 10,000 পপুলেশন ছিল, তার মধ্যে তুই গুণে বেঁধে ধর 500টা সিলেক্ট করলি, 500টা সিলেক্ট করলি, মিন বের করলি, 500টা মিন বের করলি, এসডি বের করলি, ভেরিয়েন্স বের করলি। তুই বললি এই যে 500টা যে তুই যা স্যাম্পল বের করলি, সেই স্যাম্পলের যা মিন এসডি ভেরিয়েন্স বের করলি, তুই বললি পপুলেশনের মিন এসডি ভেরিয়েন্স ওভারঅল ওটাই হবে। কিন্তু কখনো কখনো তো ভুলও হতে পারে, এক্সাক্ট তো রাইট বেরোবে না, তার জন্য এটাকে বলছি স্ট্যান্ডার্ড এরর শিখতে হবে, ঠিক আছে তো। কিছু ভুলও বেরোতে পারে। তুই বল না, তোর কাছে ধর তোকে ধর 50টা ডেটা দিয়েছে, তার মধ্যে তুই গুণে বেঁচে 10টা ডেটা খুঁজে বার করলি, 10টা ডেটার মিন যেটা বের করলি, তুই বলি 50টার মিন ওটাই। মানে কখনো তো মানে হয়তো কাছাকাছি যাবে, নাও তো হতে পারে, নাও তো হতে পারে, এই জন্য স্ট্যান্ডার্ড এররটা শিখতে হবে। তো দেখ স্ট্যান্ডার্ড এরর, লেখ স্ট্যান্ডার্ড এরর এসই, স্ট্যান্ডার্ড এরর এসই। স্ট্যান্ডার্ড এরর দু রকমের হয়, একটা লিখবি স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল মিন, স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল মিন। আর একটা কি করবি, স্ট্যান্ডার্ড এরর অফ স্ট্যান্ডার্ড এরর অফ প্রপোর্শন, মানে স্যাম্পল প্রপোর্শন। ঠিক আছে, কি কি বললাম বল। স্ট্যান্ডার্ড এরর, আমরা যে স্ট্যান্ডার্ড এরর শিখবো, দুটো জিনিসের স্ট্যান্ডার্ড এরর শিখবো, একটা স্যাম্পল মিনের স্ট্যান্ডার্ড এরর শিখবো, আর একটা স্যাম্পল প্রপোর্শনের স্ট্যান্ডার্ড এরর শিখবো, ঠিক আছে তো। ঠিক আছে তো। তো লিখবো এখানে ধর এখানে লিখছি স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল মিন, স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল মিন। তার আগে বলে দেবে একটু ভ্যালু বলছি এখানে, ধর তোকে কি কি ডেটা দিয়েছে, এটা আমি লিখতে হবে না বোঝানোর জন্য, 2 3 4 5 6 7 8, ঠিক আছে। মানে এটা কি বলতো, পপুলেশন দিয়েছে, মানে বুঝতে পারলি তো, সমস্ত ডেটা দিয়ে দিয়েছে, পপুলেশন দিয়েছে। তাহলে এর একটা মিন বের করব, ঠিক আছে। মিন বের করা তুমি শিখেছিস, মিন বের করতে কি করে, সমস্ত টোটাল করতেই, টোটালকে নাম্বার দিয়ে ভাগ করে দিই। আমি আর করছি না, ক্যালকুলেট করছি না, ঠিক আছে তো। ধর সাপোজ ধর এটা হচ্ছে পপুলেশন, ঠিক আছে তো। তোরা বল পপুলেশন মিনটাকে কি দ্বারা ডিনোট করতাম,
মিউ দ্বারা ডিনোট করতাম, মিউ দ্বারা ডিনোট করতাম। তো সাপোজ ধর এটা ক্যালকুলেট করে দাও 4 বের হচ্ছে, হয়তো নাও বেরোতে পারে 4, আমি একটা অ্যাজাম্পশন করলাম কিছু তো একটা বেরোবে। আরে কি করতি তুই, এটা 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 সব করে যোগ করে যতগুলো নামের সাথে ভাগ করতি। আমি একটা রাউন্ড ফিগারে বললাম, তো সাপোজ ধর 4 বেরোবে, 4 বেরোবে এমন কোনো কথা নেই, আমি বলছি কথার কথা। তো এটা হচ্ছে পপুলেশন মিন, বুঝতে পারলি পপুলেশন মিন জিনিসটা কি। এইবার ধর আমি এখান থেকে সব আইটেম নেব না, কয়েকটা সিলেক্টেড আইটেম নেব, কয়েকটা সিলেক্ট করব আইটেম র্যান্ডমলি, নিজের র্যান্ডমলি সিলেক্ট করব, র্যান্ডমলি। কি কি সিলেক্ট করব, সাপোজ ধর 2 4 6 সিলেক্ট করব। সিলেক্ট করলে তার আবার এর আবার মিন বের করব। এর যে মিন বের করব তাকে কি বলে, স্যাম্পল মিন, x বার। সাপোজ ধর x বার পড়ে বের হলো 3.5। হ্যাঁ কাছাকাছি গেছে কিন্তু চেঞ্জ তো হয়েছে, সেম তো হয়নি, এই জন্য কিছু এরর থাকে, সেইটাই শিখতে হবে এখানে এরর গুলো। মানে যখন বড় বড় ডেটা হয় না, দেখবি ওরা এইভাবে ক্যালকুলেশন করতে পারে না, সব কিছুর মিন করতেই পারে না, ওরা কয়েকটা আইটেম বেছে নিয়ে তার মিন করে। এবার মিন করলে তার কিছু ভুল বেরোবে, সেই ভুলটা নিয়ে কিন্তু শিখতে হবে, কতটা ভুল হতে পারে, কতটা ঠিক হতে পারে, সেইগুলো এখানে আলোচনা করতে হবে। ঠিক আছে, আর কিছু না। তো এটা কিছু প্রকার আমি জাস্ট বোঝালাম, আমি যেটা বলছিলাম এতক্ষণ ধরে সেটাই, স্ট্যান্ডার্ড এররটা কেন আসবে। তো কি লিখলাম, স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল মিন। এই স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল মিন দু রকমের হবে, দু রকমের। একটা কি উইথ রিপ্লেসমেন্ট, একটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। একটা উইথ রিপ্লেসমেন্ট আর একটা উইদাউট রিপ্লেসমেন্ট। তো উইথ রিপ্লেসমেন্টের ফর্মুলাটা লিখছি, স্ট্যান্ডার্ড এররকে শর্টে বলতে পারি এসই, কে স্ট্যান্ডার্ড এরর শর্টে বলতে পারি এসই, আর এখানে এক্স বাদ দিলাম। তুই বল না টপিকটার নাম কি, স্যাম্পল মিন, স্যাম্পল মিনটাকে কি লিখেছিলাম, এক্স বার, কার এক্স বার স্ট্যান্ডার্ড এরর, ঠিক আছে তো হয়ে গেল। ফর্মুলাটা লিখব, ফর্মুলাটা কি হবে, এটা হবে মুখস্থ করতে হবে ফর্মুলা, ফর্মুলা মুখস্থ করতে হবে, নাহলে কোনো উপায় নেই, ফর্মুলা টেকনিকও নেই বোঝার, মুখস্থ করতে হবে ফর্মুলা। বুঝেছিস কি লিখেছি, স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল মিন কি লেখা আছে, st বাই আন্ডাররুট n, ঠিক আছে। আর এটার ফর্মুলা কি হবে, উইদাউট রিপ্লেসমেন্ট, ওই একই স্ট্যান্ডার্ড এরর স্যাম্পল মিন, এটা তো হবেই, এটা তো হবেই, কিন্তু তার পাশে কি হবে, তার পাশে একটু হবে ঠিক আছে, এটা তোকে মুখস্থ করে নিতে হবে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি লিখলাম, মেইনলি অঙ্ক যে স্টার্ট হবে স্ট্যান্ডার্ড এরর থেকে অঙ্ক স্টার্ট হয়, বেসিকে তো কিছু নেই, বেসিকে কয়েকটা টার্ম মনে রাখতে হবে, মেইন অঙ্ক স্টার্ট হবে স্ট্যান্ডার্ড এরর থেকে। স্ট্যান্ডার্ড এরর দু রকমের, একটা উইদাউট, দেখ স্ট্যান্ডার্ড এরর দু রকমের, একটা হচ্ছে স্যাম্পল মিন, একটা স্যাম্পল প্রপোরশন। স্যাম্পল স্ট্যান্ডার্ড এরর স্যাম্পল মিন দু রকমের, একটা উইথ রিপ্লেসমেন্ট, একটা উইদাউট রিপ্লেসমেন্ট। উইথ রিপ্লেসমেন্টের ফর্মুলা কি, st বাই আন্ডাররুট n, আর উইদাউট রিপ্লেসমেন্ট st বাই আন্ডাররুট n, তার পাশে ব্র্যাকেটে কিছু আছে, রুট কিছু আছে, ঠিক আছে তো হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, একটা কোশ্চেন আসে অঙ্কের মধ্যেই থাকে, নোট, নোট লিখে দিচ্ছি, কি লিখছি নোট, ইফ st, st মানে বুঝতে পারছো, st এই যে ast, st যদি কোশ্চেনে না দিয়ে দেয়, st ইজ নট अवेलेबल, যদি কোশ্চেনে যদি st না দিয়ে তখন কি করব, ওই যে y স্কয়ার মাইনাস y, না বলছি st যদি না দিয়ে তখন কি করব, it can be obtained, it can be obtained, it can be obtained, obtain করব ঠিক আছে, by using the formula, by using the formula, ক্লিয়ার হচ্ছে তো। যদি কোশ্চেনে স্ট্যান্ডার্ড এরর বের করব, আমি স্ট্যান্ডার্ড এররটা বের করব, দেখা গেল স্ট্যান্ডার্ড এরর বের করতে গেলে তো st তো লাগছে, st দেয়, তখন st টা কি করে বের করব, ওর জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলা নেই, st বের করার ফর্মুলা হয়ে যাবে s, s মানে কি, এই s মানে কি, এই s মানে কি, এটা স্যাম্পল st, স্যাম্পল st, আর এটা পপুলেশন st, স্যাম্পল st ইনটু আন্ডাররুট n ডিভাইডেড বাই আন্ডাররুট n মাইনাস 1। তার মানে তোকে কিন্তু এগুলো সমস্ত ফর্মুলা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে তো। তো বোঝা গেল তো অবধি কি বললাম স্ট্যান্ডার্ড এরর, এটা টুকে নে, এবার এর উপর একটা অঙ্ক করাবো, এটা টুকে নে ভালো করে, বুঝতে পারলি।
আমি বলেছিলাম আমাদের চারটে টপিক কভার করতে হবে। প্রথমটা বেসিক, বেসিক তো বাদে কিছু লাগবে না, একটা টার্ম মুখস্থ করতে হবে। মেন হচ্ছে স্ট্যান্ডার্ড এরর থেকে স্টার্ট হবে। স্ট্যান্ডার্ড এরর দু রকমের, একটা স্যাম্পল মিন আর একটা স্যাম্পল প্রপোর্শন, তাই তো? স্ট্যান্ডার্ড এরর স্যাম্পল মিন আর স্যাম্পল প্রপোর্শন। তো স্যাম্পল মিনটা আগে করছি আর স্যাম্পল প্রপোর্শন করছি। স্যাম্পল মিন দু রকমের, উইথ রিপ্লেসমেন্ট আর উইদাউট রিপ্লেসমেন্ট। তো উইথ রিপ্লেসমেন্টের ফর্মুলা কি হবে? st ডিভাইড বাই √10, আর ওটা st ডিভাইড বাই √10, মানে এখানে যা ছিল এখানে তাই হবে, এর সাথে একটু জুড়বে। সে কি জুড়বে? রুট ওভার মানে আন্ডার রুট ক্যাপিটাল N মাইনাস স্মল n ডিভাইড বাই ক্যাপিটাল N মাইনাস 1। যদি sd কোশ্চেনে না দিয়ে দেয় তখন sd বের করব এই ফর্মুলার সাহায্যে, ঠিক আছে? আর অন্য কোনো কিছু না, অন্য কিছু এখানে কিছু মাথা কাটানোর ব্যাপার নেই। এই জিনিসগুলো তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। এগুলো কি গিভেন থাকবে দাদা? স্যাম্পল তোমার আচ্ছা দেখ কোশ্চেন দিই, একটা কোশ্চেন দেখলেই তো বুঝলি কি থাকবে আর কি থাকবে না, ঠিক আছে? বুঝে দিই এটা। লেখ 1 নম্বর অঙ্ক, 5টা থেকে 6টা অঙ্ক পড়াবো, ঠিক আছে তো? ইফ দ্য পপুলেশন, লেখ ইফ দ্য পপুলেশন, if the population hd, if the population hd is known, তার মানে তুই কি জানিস? জানিস population hd তো জানা আছে, কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। if population hd is known to be 5, to be 5 মানে population hd কত বলেছে? 5 বলে দিয়েছে। for the population containing 80 units, then the standard error of sample mean for a sample of size 25 without replacement। the question পুরো বলেই দিল কি জানতে চাইছো না। ঠিক আছে, উইদাউট রিপ্লেসমেন্ট ইজ, তাহলে কি বলেছে? ইফ দা পপুলেশন hd 5, পপুলেশন hd টাকে কি বলি আমরা? অ্যানসার আরম্ভ কর। পপুলেশন hd কে কি সাইন দ্বারা ডিনোট করি? এইমাত্র লিখিয়েছি খাতায়। পপুলেশন hd কে hd সাইন ভুলে গেছি। hd হ্যাঁ 6 এইগুলো বললে চলবে না। পপুলেশন hd কে hd সাইন ইন্ডিকেট করি 5, পপুলেশন hd বলেছে 5। for the population containing, population বলেছে 80 ইউনিটস, পপুলেশন বলেছে 80 মানে ক্যাপিটাল N বলে দিয়েছে 80, ঠিক আছে? দেখ স্ট্যান্ডার্ড এরর, কোশ্চেন দেখি স্ট্যান্ডার্ড এরর বলে দিয়েছে, স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল মিন, এই মাত্র লিখলাম। এখন তো আমি এটাই করছি, স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল মিন। তার দুটো ফর্মুলা শিখেছি, একটা উইথ রিপ্লেসমেন্ট, একটা উইদাউট রিপ্লেসমেন্ট। এখানে কি জানতে চাইছে? উইথ নাকি উইদাউট? উইদাউট। তাহলে উইদাউট করে দে, উইদাউট রিপ্লেসমেন্ট ফর্মুলা লিখ। এখানে লিখবো স্ট্যান্ডার্ড এরর স্যাম্পল মিন উইদাউট রিপ্লেসমেন্ট ফর্মুলা লিখতে কি? hd divided by under root n minus n divided by n minus 1 হয়ে গেল। hd কত? 5। আচ্ছা স্মল n বলে দিয়েছিল, স্মল n মানে কি? স্যাম্পল সাইজ 25, এটা পপুলেশন, এটা স্যাম্পল, তো বলে দিয়েছে স্যাম্পল সাইজ 25, তাহলে এটা 25 হয়ে গেল। 80 minus 25 আর এটা 80 minus 1, তাহলে 5 by 5, 80 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে? 55 by 79। তাহলে এটা করে কত হচ্ছে? কাটাকাটি করে কত হচ্ছে? 1। এটা কত হচ্ছে? ক্যালকুলেটর করতে হবে তোদের? আচ্ছা ক্যালকুলেটর আছে কার কাছে? তুমি দিলে ফোনে বের কর, 55 by 79 কর, 55 by 79 কর, করে যেটা বের হবে তার রুট করে দে। 55 by 79 কর, তার রুট কর। 55 by 79 করে তার রুট কর। 79
যেটা হবে তার রুট কর। বুদ্ধিমত্তা 0.699 এর রুট ওভার করতে হবে, এটা তো অদ্ভুত আসছে आंसर। যেটা বললো সেটা কর, 55/79 কর, করে তার রুট কর। 0.696 0.83 বেরিয়ে গেছে, হ্যাঁ 0.8 ঠিক আছে। হয়ে গেল 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক ঢুকছি, হয়ে গেল, বুঝতে পারলি 1 নম্বর অঙ্কটা? হ্যাঁ 2 নম্বর অঙ্ক, a random sample of size 5 is taken from a population containing 100 units. Full stop. If the sample observation observations are 10, 12, 13, 7, 18, find an estimate of the standard error of sample B. কোশ্চেনটা পড়ে যাক, কি বলেছে? a random sample of size 5 মানে স্মল n 5 বলে দিয়েছে, তাই তো? সলিউশন যখন স্টার্ট করব স্মল n বলে দিয়েছে 5 is taken from a population containing 100 units মানে ক্যাপিটাল N বলেছে 100, ঠিক আছে। if the sample observation are 10, 12, 13, 7, 18, ঠিক আছে। তো স্যাম্পল অবজারভেশন বলে দিয়েছে, বলছে এখানে দেখ if the sample observation 10, 12, 13, 7, 8, ঠিক আছে। তো বলছে স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল মিন, তাহলে এখান থেকে তোকে করতে হবে, সবকিছু বের করতে হবে। তো দেখ আগের অঙ্কটা কি বলে দিয়েছিল? আগের অঙ্কটায় এসডি বলে দিয়েছিল 5, এই অঙ্কে কি এসডি বলে দিয়েছে? আমি শিখিয়েছিলাম এসডি বলে না দিলে এসডি বের করার নিয়মটা শিখিয়েছিলাম। কি শিখিয়েছিলাম বল? এসডি বলে না দিলে এসডি কি করে বের করতে হয়? sigma equal to s into এসডি বলে না দিলে এসডি কি করে বের করতে হয় বলেছিলাম? s into under root n divide by root over n under root n minus 1, ঠিক আছে। তো s তো জানা নেই, এই s তো জানা নেই, এই s মানে কি? এই s মানে কি? এটা হচ্ছে স্যাম্পল স্যাম্পল এসডি, স্যাম্পল এসডি, এই s মানে এই s মানে একজন বললে সুবিধা হয়, এই s মানে হচ্ছে স্যাম্পল এসডি, ঠিক আছে। তো এই s মানে স্যাম্পল এসডি, তাহলে এসডি বের কর, তাহলে এখানে দেখ x বলেছে কত? 10, 12, 13, 7, 18, ঠিক আছে। বল কি মিন বের করবে? তো মিন কেন বের করব? বলেই তো এসডি। মিন কেন বের করব? মিন বের করার ফায়দা কোথায়? মিন কি কাজে লাগবে? এখানে কোথাও ফর্মুলায় আছে মিন? এখানে আমার এসডি লাগবে। ভালো করে বোঝ কোশ্চেনটা, কোশ্চেন পড়ে বুঝতে পারছিস না, এই জন্য সমস্যা হচ্ছে। আর র্যান্ডম স্যাম্পল অফ সাইজ 5 মানে স্মল n 5 বলেছে, পপুলেশন বলেছে 100 ইউনিটস, তার মানে ক্যাপিটাল N বলেছে 100। আগের অঙ্কটাই যেমন কি এই এসডি বলে দিয়েছিল, মানে পপুলেশন এসডি আগের অঙ্কে বলে দিয়েছিল, এই অঙ্কে পপুলেশন এসডি বলেনি। পপুলেশন এসডি বের করতেই হবে, যদি পপুলেশন এসডি না বলে দেয় তখন এই ফর্মুলার সাহায্যে পপুলেশন এসডি বার করব। তো আমি এইগুলো তোমার সব জানা, কিন্তু এই এস মানে কি? স্যাম্পল এসডি। স্যাম্পল এসডি বার করব কি করে? বলে দিয়েছে? না বলে দেয়নি। না বলে দিলে নরমাল যেটা ছোটবেলায় শিখেছি এসডি সেইভাবে কর। তাই এটা x বলে দিয়েছে 10, 12, 13, 7, 8, 18 এটা বলে দিয়েছে, ঠিক আছে। তো এসডি তুই যেমন জানিস সেইভাবে করতে পারিস, তুই আগে তো এসডি তো শিখে এসেছিস, আরে সেন্টার টেন্ডেন্সি শিখে এসেছিস, তো তুই নরমাল তো এসডি করতেই পারিস, তুই যা জানিস।
আর যদি অনেক রকম এইচডি ফর্মুলা হয়, আমি এই ফর্মুলাও ইউজ করতে পারি, কেউ এটাও ইউজ করে x - x বার। ঠিক আছে, তো টোটাল করব 10 12 22, 22 আর 13 হচ্ছে 35, 35 আর 7 42 আর 18 60। তাহলে সামেশন x হচ্ছে 60, তাহলে x বার কত হবে? সামেশন x বাই 8, 60 বাই কতগুলো সংখ্যা, 3টে 2টো 5টা মানে 12। তাহলে 10 থেকে 12 বাদ দিলে -2 0 1 -5 6। তারপর এইচডি মানে জানিস তো, এইচডি করতে গেলে স্কয়ার লাগতো, x - x বারের স্কয়ার। তাহলে -2 স্কয়ার 4 0 1 25 36, টোটাল কর 4 আর 1 5, 25 5 30, 30 আর 36 66। এটা স্কয়ার করলে 66 হচ্ছে। এবার এইচডি বের করার ফর্মুলাটা কি? s √ওভার সামেশন x - x বারের স্কয়ার ডিভাইড বাই 8, 66 ডিভাইড বাই 5, √ওভার 66 বাই 5 করে এর হচ্ছে 3.633, 3.633। এই হচ্ছে ব্যাপার। তো দেখে নে, কোনো ডাউট থাকলে তো বলা যাবে। আরে কিছুই নেই, আগের অঙ্ক এই অঙ্ক পুরো সেম অঙ্ক। আগের অঙ্কে ওরা পপুলেশন এইচডি বলে দিয়েছে, এই অঙ্কে পপুলেশন এইচডি বলেনি। এই তো ডিফারেন্স। আমি কেন করালাম, আমি এই অঙ্কটা নিশ্চয়ই চুজ করবো তো একটা। আগের অঙ্কটা পপুলেশন এইচডি বলে দিলে কিভাবে করবো সেটা শিখেই নিলাম। আর যদি পপুলেশন এইচডি বলে না দেয় তাহলে পপুলেশন এইচডি বের করতে হবে। তো পপুলেশন এইচডি বের করার ফর্মুলা এটা। কিন্তু পপুলেশন এইচডি বের করতে কি এখানে দেখ এই এস এস, এই এস মানে স্যাম্পল এইচডি, তো স্যাম্পল এইচডি তো করলাম, তো স্যাম্পল এইচডি করলাম, ঠিক তো? তো স্যাম্পল এইচডি নরমাল। এবার তুই যদি অনেকে বলতো না আমি তো এইচডি আগে এইভাবে করি, কেউ এইভাবে করেছে, আবার কেউ আরেকটা ফর্মুলা করেছে। আরেকটা ফর্মুলা কি শিখেছিলি আমাকে যারা করতে x আর x স্কয়ার শিখিয়েছিল, মনে পড়ে তো? x আর x স্কয়ার ওইভাবে বললো, এই आंसरটাই বের হবে। ঠিক আছে, বড় করে যেটা। হ্যাঁ, তুই যে তোর বইয়ে যে ইংরেজি আছে দেখবি ওইভাবে করেছিস, আমি এইভাবে করে দিতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এটা করলে একটু ছোট হলো, তাহলে বোঝা গেল। তাহলে s টার মান কত হলো? 3.633। স্মল n কত? 5, √5 ডিভাইড বাই 5 - 1 4। তাহলে করবি, এটা করে দেখ কত বের হচ্ছে। আমি একবারে করে নিচ্ছি, তোরা ক্যালকুলেটর করে দেখ। 4.06 বের হচ্ছে, করে রেখেছিলাম 4.06। এটা তুই করে নে, তারপর আমি বলছি। হয়ে গেল এটা? এটা কি বের হলো? এইচডি বের হলো, মানে বুঝতে পারছিস তো? এটা পপুলেশন এইচডি বেরিয়ে গেল। কিন্তু আমাকে তো বের করতে হবে স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল মিন। স্ট্যান্ডার্ড অফ স্যাম্পল মিনের দুটো ফর্মুলা, একটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট, একটা উইদাউট রিপ্লেসমেন্ট। ঠিক আছে তো? তো কিছু আগের কোশ্চেনে যেমন কত সুন্দর বলেছিল উইদাউট রিপ্লেসমেন্ট, এখানে কিছু বলেনি। তো যা খুশি করে দে, একটা কোনো ব্যাপার নেই, এখানে কোনো সমস্যা না। না না বলে কি করব আমি? তাহলে উইথ রিপ্লেসমেন্টে করে নিস। কত? 4.06 ডিভাইড বাই কত ছিল n? n হচ্ছে 5, √5। হ্যাঁ করে ফেল। এটাই করছিস তো, উইথ রিপ্লেসমেন্ট করছিস তো? করে দে, অ্যানসার করে দে। 1.81 সেটা জানি না, তুই বলতে পারবি, করে দে। 4.06 আমি উইদাউট রিপ্লেসমেন্টের অ্যানসার বের করেছিলাম। ঠিক আছে তো? আমার কাছে উইদাউট দুটো সেম রিপ্লেসমেন্ট হবে না। না, কি করে সেম হবে? সেম হতে পারে কখনো? না, কত পেয়েছি বল? বলছি পরে বল কত হচ্ছে। বলছি 1.815, হ্যাঁ 1.815। 1.816 হবে। আচ্ছা ঠিক আছে, 1.81 হয়ে গেল। তাহলে স্যাম্পল মিনটা শিখি, মানে স্যাম্পল মিন তো হলো স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল মিন। এবার করব স্ট্যান্ডার্ড এরর অফ প্রপোরশন। তো স্ট্যান্ডার্ড এরর অফ প্রপোরশন করতে গেলে তোকে একটু প্রবাবিলিটি জানতে হবে। প্রবাবিলিটি আগে ছিল, প্রবাবিলিটি তুই জানতে হবে, প্রবাবিলিটি কনসেপ্ট দরকার হয় এর জন্য। ঠিক আছে তো? তুই আগে মুছে দিচ্ছি। প্রপোরশন বের করতে বলেছে? না না, অন্য নেক্সট টপিক। আচ্ছা, আমি লিখলাম না স্ট্যান্ডার্ড এরর টু টাইপস, একটা হচ্ছে স্যাম্পল মিন আর একটা স্যাম্পল প্রপোরশন। তো প্রপোরশন জানতে গেলে তোকে প্রবাবিলিটি জানতে হবে। প্রবাবিলিটি বের করার ফর্মুলা জানতি? প্রবাবিলিটি বের করার ফর্মুলা জানতি? দেখ, প্রবাবিলিটি বের করার ফর্মুলা কি ছিল? ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম। টোটাল আউটকাম, হ্যাঁ।
তো ছোট থেকেই পড়েছি ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম, ফেভারেবল আউটকাম ডিভাইড বাই টোটাল আউটকাম, এটাই হচ্ছে তোর প্রবাবিলিটি বের করার ফর্মুলা। মানে অনেক কিছু গল্প ছিল, যেমন ধর একটা ডাইস বা ধর একটা কয়েন, একটা কয়েন টস করি, একটা কয়েন টস করি, একটা কয়েনে কটা সাইন, দুটো থেকে হেড আর টেল, নিচে দুই বস্তু, টোটাল আউটকাম মানে কি দুই, হেড পড়ার সম্ভাবনা কত 1/2, টেল পড়ার সম্ভাবনা কত 1/2, মানে বুঝতে পারলি তো কন্ডিশনটা হচ্ছে ফেভারেবল আউটকাম আর নিচে টোটাল আউটকাম, এটা জানতে হবে ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম। আচ্ছা আর একটা কথা মাথায় রাখবি, প্রবাবিলিটির ভ্যালু কত হয় জানিস তো, প্রবাবিলিটি p প্লাস q মান সবসময় 1 হবে, ঠিক আছে, টোটাল 1 হয়, টোটাল 1 হয়, একের বেশি কখনো হবে না, ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। এবার চল আরম্ভ করি, তাহলে অঙ্ক করতে করতে বুঝবো। ফর্মুলাটা আগে লিখে নি, স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল প্রপোর্শন, স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল প্রপোর্শন, এরও দুটো পার্ট, ওই একই কথা বলবো, উইথ রিপ্লেসমেন্ট আর উইদাউট রিপ্লেসমেন্ট, ঠিক আছে তো, উইথ রিপ্লেসমেন্ট আর একটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। ঠিক আছে তো, উইথ রিপ্লেসমেন্ট দেখ ভাই, স্ট্যান্ডার্ড এরর এসপি লিখবো আর এখানে লিখবো পি। পি কেন জানিস, পি কেন জানিস, আগেরটা কি করেছিলাম, স্ট্যান্ডার্ড এরর স্যাম্পল মিন এস ই এক্স বার দিয়েছিলাম মিন বলে, এখানে প্রপোর্শন বলে পি লিখলাম, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে ফর্মুলাটা কি হবে, আন্ডার রুট, ঠিক আছে, পি কিউ বাই স্মল a, বুঝেছিস। এখন তুই বলবি স্যার পি মানে কি, আরে পি মানে তো প্রবাবিলিটি, মানে হওয়ার সম্ভাবনা, বুঝতে পারলি তো, মানে হেড পড়ার সম্ভাবনা বলতে পারিস পি, আর কিউ মানে না পড়ার সম্ভাবনা, পি আর কিউ দুটোর যোগফল সবসময় এক হবে, অর্থাৎ পি আর কিউ যোগফল এক হবে। পি বুঝতে পারি, তাহলে অঙ্ক করলে বুঝতে পারবি, কোনো সম্ভাবনা প্রবলেম হবে না। একটা এক্সাম্পল পেলে তুই বুঝতে পারবি কি হচ্ছে। হেড যেমন কি, একটা কয়েন টস করলাম, মানে কয়েনের দুটো সাইড হেড আর টেল, নিচে দুই বসে গেল, হেড পড়ার সম্ভাবনা 1/2, টেল পড়ার সম্ভাবনা, হেড না পড়ার সম্ভাবনা এবার বল, হেড পড়ার সম্ভাবনা 1/2, হেড না পড়ার সম্ভাবনা 1/2, তো টোটাল কত হচ্ছে 1/2 1/2 2/2, মানে 1 হচ্ছে, প্রবাবিলিটির মান সবটা একই হয়, এর মাথায় রাখতে হবে। তো এখানে পি আর কিউটা মানে ব্যাপারটা ইন্টারপ্রেট করতে পারলে তো, পি জিনিসটা কি, কিউ জিনিসটা কি, আর এন স্মল এন বোঝা গেল। এবার এইদিকে চলে আসে স্ট্যান্ডার্ড এরর স্যাম্পল প্রপোর্শন, আগে যা ছিল তাই তো হবে, আন্ডার রুট পি কিউ বাই এন, আর এখানে কি হবে, যেটা জুড়ে ছিল যেটা সেটাই হবে, n মাইনাস n ডিভাইড বাই n মাইনাস 1, ঠিক আছে তো, দেখ সাইডে কিন্তু একই হচ্ছে, দেখ এটা কোশ্চেন দেবো তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দুটো অঙ্ক করেছি তাই তো, 3 নম্বর অঙ্ক, a random sample of 200 articles, 200 articles, আচ্ছা এইটুকুই পড়ছি, আর পরে পড়ছি বাকিটা। আর random sample of 200 articles, এটাকে কি বলতে চাইছে, এটা কি পপুলেশন সাইজ নাকি স্যাম্পল সাইজ বলতে পারবি? স্যাম্পল, এটা বলেই দিয়েছে, স্যাম্পল বলেই দিয়েছে, হিউজ পপুলেশন ছিল তার থেকে কয়েকটা সিলেক্ট করেছে, আর তার মধ্যে র‍্যান্ডম বলেই দিয়েছে, তো 200 আর্টিকেলস, এটা স্মল এন বলে দিয়েছে। এইগুলো না অঙ্ক করার আগে না এগুলো বুঝতে হবে, এগুলো বুঝলেই অঙ্ক ঠিক হবে, নাহলে অঙ্ক ভুলে যাবে। তুই হয়তো দিয়েছে একটা, তুই ভাবলি আর একটা, অঙ্কতে অ্যানসারই তো ভুল বেরিয়ে যাবে, ওইগুলো ঠিক করতে হবে। টেকেন ফ্রম আ লার্জ ব্যাচ, টেকেন from a large batch of articles contain 15 defective articles, full stop. What is the estimate? What is the estimate
of the standard error of the sample proportion এরকম ছোট অঙ্ক না, সিএ যারা করে সিএ ফাউন্ডেশন এইসব অঙ্কগুলো আসে। এটা তো কিছু মেনশন করে দেয়নি। হ্যাঁ সব মেনশন করে দিচ্ছে, আমি শেষ হয়নি কিছু। স্যাম্পল প্রপোর্শন, ঠিক আছে, স্যাম্পল প্রপোর্শন অফ ডিফেক্টিভ আর্টিকেলস। এই কোশ্চেনটা পড়ি একটু ভালো করে, ঠিক আছে। বলেছে a random sample of 200 articles, মানে স্মল a, তাই তো, স্মল n 200 বলে দিয়েছে, taken from a large batch of articles contain 15 defective articles, মানে কিউ তার মানে বলছি কি করে বুঝতে পারছিস, আমি বলছি 15 ডিফেক্টিভ, একটু আস্তে, কোনো তাড়াহুড়া নেই, তাড়াহুড়া করলেই ভুল হবে। একটা আমার কাছে স্যাম্পল সাইজ ছিল, মানে 200টা আর্টিকেল ছিল স্যাম্পল, মানে এক তো ছিল লার্জ ব্যাচ, তার মধ্যে 200টা সিলেক্ট করেছি। এই যে 200টা আর্টিকেল সিলেক্ট করেছি তার মধ্যে কতগুলো ডিফেক্টিভ আর্টিকেল ছিল, 15টা ডিফেক্টিভ আর্টিকেল ছিল, তার মানে নন ডিফেক্টিভ কত ছিল 185, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য এস্টিমেট অফ স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড এরর বের করতে বলেছে, কার স্ট্যান্ডার্ড এরর অফ দ্য স্যাম্পল প্রপোর্শন, তার মানে কি স্যাম্পল প্রপোর্শনই তৈরি করতে বলেছে, স্যাম্পল মিন করতে বলেনি, অফ ডিফেক্টিভ আর্টিকেল বলে দিয়েছে, তার মানে তোকে ডিফেক্টিভটাই বের করতে বলেছে। তার মানে বল না ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত, তুই কি দিবি आंसर 15/200, হ্যাঁ কি না? ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত, 15/200, তাহলে কি বলতে পারি, p 15/200 কর, 15/200 করে কত হচ্ছে বল, 15/200 করে বলবি কত হচ্ছে ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা, পয়েন্টে আনবো? হ্যাঁ তো অবশ্যই প্রবাবিলিটি ওই পয়েন্টেই আনতে হবে তোকে, 15/200 করে 0.075, তাহলে ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা এটা হয়, তাহলে ডিফেক্টিভ না হওয়ার সম্ভাবনা কত, মাইনাস 1 মাইনাস 0.0, তাহলে q ইকুয়াল টু 1 মাইনাস 0.075, 0.925, তাহলে তো অঙ্ক হয়ে গেল নাকি? হ্যাঁ বুঝলেন না, অঙ্ক তো হয়ে গেল। তো মেন কিছু না, মেন এই জিনিসগুলো বুঝতে হবে, বুঝতে পারলে অঙ্ক হলো, না বুঝতে পারলে অঙ্ক হলো না। তার মানে কি এখানে একটা জিনিস মাথায় রাখ, কোন কোন অঙ্ক এমন অঙ্ক হয়তো ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, প্রবাবিলিটি তোকে ভালো জানতে হবে। এখানে আমার প্রবাবিলিটি টার্মটা ইজি বলে দিয়েছে, কিন্তু কখনো যদি ঘুরিয়ে দেয় কোশ্চেন তখন তো টাফ হয়ে যাবে, প্রবাবিলিটিটা একটু জানতে হবে অঙ্কের জন্য। আচ্ছা, তো এখানে তো বলেনি উইথ রিপ্লেসমেন্ট উইদাউট রিপ্লেসমেন্ট, তোর ইচ্ছা খুশি করে নে একটা, আমি সামনেটাই করি। হ্যাঁ করবে না, করবে কি আর চাই সেটা ইজি তো, করে বল ভ্যালু কতগুলো। পারলি করতে, করে দেখবি এটা বেরোচ্ছে কিনা, 0.0186, 0.02, এটা বলে একটা কথা বলে দেবো, মানে এই অঙ্ক রিলেটেড একটা কথা বলে দেবো, হয়েছে বলা। আমাকে একটা কোশ্চেন এই বোর্ডের দিকে দেখা, একটা কোশ্চেন অ্যানসার দিতে হবে, বললি এদিক তাকা, বোর্ডের দিকে তাকা, হয়ে গেছে ওটা লিখে দিবি, একটা অ্যানসার দে, আমি জানি না কি অ্যানসার দিবি। এখানে তো কোশ্চেনে বলেনি উইথ রিপ্লেসমেন্ট না উইদাউট রিপ্লেসমেন্ট, বা আগের অঙ্কটা লাস্ট অঙ্কটাও তো বলেনি, এই শুনছিস তো, বলেনি তো উইথ রিপ্লেসমেন্ট বা উইদাউট রিপ্লেসমেন্ট, মানে মানে ওই যে অঙ্কগুলো বলেনি সেটা কি ধরা বেটার, উইথ ধরা বেটার না উইদাউট ধরা বেটার, না এটা তো তুই তোর বলেনি, তুই কি বললি এটা ছোট ফর্মুলা এটা ধরা বেটার না, তুই বল সাপোজ এই অঙ্কটার কথাই ভাব, তুই এই অঙ্কটা উইদাউট রিপ্লেসমেন্টে করার চেষ্টা কর, হবে না, হবে না, কেন হবে না, কারণ ব্যাস অ্যানসার পেয়ে গেলি,
ভেরিয়েবল বুঝতে পারলি তো? যেগুলো দেওয়া থাকবে ওগুলো দিয়ে আমি লিখে দেবো পরে, আমি পরে লিখে দেবো, ব্যাপারটা লিখে দেবো, আমি লিখে দিচ্ছি। তার মানে বুঝতে পারলি তো, আগের অঙ্কটা করা যেত কারণ ক্যাপিটাল এন ছিল, আচ্ছা আগে আমরা তো চয়েসের জন্য করেছি। ঠিক আছে তো। আর এই অঙ্কটা কি ছিল, এই অঙ্কটা ক্যাপিটাল এনই নেই, পসিবলই হবে না এই অঙ্কটা, করতেই পারবি না, ঠিক আছে তো। আমি তোকে লিখে দিচ্ছি ব্যাপারগুলো, একটু শোন, একটু শোন, বলেছি নরমাল। এই ক্লাসে শোন। এই যে এইটাকে কি বলে, এই যে এখানে যে লেখা আছে দেখ, গোল্লা করছি যে এটা আছে না, এটা এখানে লিখছি, এটাকে কি বলে, এখানে লিখেছি পাশে রুট ওভার ক্যাপিটাল এন মাইনাস এন, নিচে লিখবি তোরা, ডিভাইড বাই এন মাইনাস 1। এটাকে কি বলে জানিস, এটাকে বলা হচ্ছে এফপিসি, এটাকে বলা হয় এফপিসি। কি বললাম, এফপিসি, এটাকে বলে এফপিসি। এফপিসি মানে ফাইনাইট পপুলেশন কারেকশন ফ্যাক্টর, লিখে নে, ফাইনাইট পপুলেশন কারেকশন ফ্যাক্টর, লিখে নে। তাহলে বুঝতে পারলি কোনটাকে কি বলে। দেখ মেন তো এটাই ফর্মুলা, দেখ না, এইটাই তো মেন ফর্মুলা। যখন উইদাউট রিপ্লেসমেন্ট হবে কি বলবি, স্যার এর সাথে ফাইনাইট পপুলেশন কারেকশন ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হবে, ব্যাস। তাহলে ফাইনাইট পপুলেশন কারেকশন ফ্যাক্টর কোনটা, এটা, তো মনে রাখতে হবে, ঠিক আছে তো। আচ্ছা এটা হয়ে গেল। আর কি, আর কি স্যার, বুঝে দি, না না এর নিচে লিখছি, তার নিচে লিখবি ইট ক্যান বি ইগনোরড। আচ্ছা এখানে ইট ক্যান বি মানে কোনটাকে বলছে, ফাইনাইট, এই যে এইটা এফপিসি টা, এফপিসি টা, ঠিক আছে। ইফ এই এফপিসি টাকে তুই ইগনোর করতে পারিস, কখন ইগনোর করতে পারিস, কখন ইগনোর করবি তুই, যদি তোর 1 নম্বর পয়েন্ট ক্যাপিটাল এ ইজ নট अवेलेबल। বুঝতে পারলি কি, এই অ্যানসার তো বলতে পারিস তুই। তুই এটাকে কখন ইগনোর করবি, স্যার ক্যাপিটাল এন না দিলে ইগনোর করতেই হবে, কিছু করার নেই। 1 2, অ্যাকচুয়ালি এটা বোঝার জন্য এখন পর্যন্ত এটাই ঠিক আছে। আর কি লেখা আছে পয়েন্ট, এফপিসি টেন্স, এফপিসি টেন্স টেন্স টেন্স, ঠিক আছে, টুয়ার্ডস 1, ঠিক আছে। আর একটা স্মল n is less than 5%, small n is less than 5%, আর কি স্মল n is very large, প্রথম পয়েন্টটাই তোর এখন বোঝার মতো, ঠিক আছে। বাকিগুলো আস্তে আস্তে অঙ্ক করতে তো বোঝা যাবে, ঠিক আছে। কি বললাম, এটাকে কখন ইগনোর করতে পারিস, এফপিসি টা মানে এটাকে কখন ইগনোর করতে পারিস, যদি n না দিয়ে দেয়, মেইনলি তো এটাই পেলি, n যদি না দিয়ে দেয়, নেগেটিভ হলে তো ইগনোর করে দেয়। হ্যাঁ তো তারপরে যে এফপিসি টেন্স টুয়ার্ডস 1, n is less than 5% আর n is very large। তো এত কি হলো, একটা অঙ্ক করবো, আরেকটা অঙ্ক করবো, একটা অঙ্ক দিচ্ছি, 3টে অঙ্ক হয়েছে না। তো 4 নম্বর অঙ্ক লিখ, a factory produces a factory produces 60,000 pairs of shoe on a daily basis, on a daily basis, full stop, from a sample of sample of 600 pairs, full stop, comma de full stop, 3% were found, 3% were found to be, 3% were found to be of inferior quality, of inferior quality,
ঠিক আছে? Estimate the standard error. Estimate the standard error estimate the standard error of proportion. বেশ, তাহলে তুই কি বের করতে বলেছে বল? স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল প্রপোর্শন বের করতে বলেছে। ফর্মুলা জানিস, উইথ রিপ্লেসমেন্ট বা উইদাউট রিপ্লেসমেন্ট। তো বল এখানে কি তোর উইদাউট রিপ্লেসমেন্ট অ্যাপ্লাই করতে পারবি? পারবো, কারণ ক্যাপিটাল এন আছে। করে ফেল, অঙ্ক করে ফেল। তাহলে লেখ একটা করে লেখ। ক্যাপিটাল এন কত বলেছে? 60000। ঠিক আছে তো? স্মল এন কত বলেছে? 600। প্রবাবিলিটি বলবো। হ্যাঁ, তোকে কি বের করতে বলেছে? এস্টিমেট দ্য স্ট্যান্ডার্ড এরর অফ প্রপোর্শন 3% ফাউন্ড টু বি ইনফেরিয়র কোয়ালিটি। ঠিক আছে, 3% of 600 not found to be inferior. আর দরকার নেই 3% বাই 600 করার, পার্সেন্টেজই তোকে দিয়ে দিয়েছি। আর বলবি কেন? 1 minus 3% 3%। তাহলে দেখ এখানে দেখ, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। তোর প্রবাবিলিটি তোকে এখানে জানতে হবে এটা কি স্যাম্পল প্রপোর্শন, তো প্রপোর্শনে পি আর কিউ লাগবে, মানে প্রবাবিলিটি লাগবে। বলে দিয়েছি যে টোটাল যা আছে তার মধ্যে 3% ইনফেরিয়র কোয়ালিটি, তাই তো? ইনফেরিয়র কোয়ালিটি 3%, তার মানে পি বলে দিয়েছে 3% মানে 0.03, তাহলে কিউ কত হবে? 0.97। করে দে হয়ে গেল। দাদা কিউ 3% হবে না? না, কিউ কেন 3% হবে? এখানে বলে 3% ফাউন্ড টু বি ইনফেরিয়র কোয়ালিটি, মানে বাজে কোয়ালিটি কত হয়? 3%। তো এখানে বাজে, এখানে বলছে স্ট্যান্ডার্ড এররটাই তো বলছে। স্ট্যান্ডার্ড এরর পি কিউ বাই এন, আর এফপিসি এখানে নিতে হবে n minus n by n minus 1, 0.03 into 0.97 divided by small n বলছে এখানে 600, এখানে হচ্ছে ক্যাপিটাল N 60000 divided by 600, এখানে হচ্ছে 60000 minus 1 করে বলবি কত দাঁড়াচ্ছে। দাদা পিটা তো নিচে 3%, আর কিউটা 1 minus 3%। 1 minus 3%। আচ্ছা আচ্ছা, তুমি উইদাউট রিপ্লেসমেন্টে করো। ওটা তো করতেই তো হবে, কিছু করার নেই। আচ্ছা, ক্যালকুলেট করে বল ভ্যালু কত বের হচ্ছে। তো দেখ এর অ্যানসার হলো কত? 0.0069। 0.0069। ঠিক আছে তো? এটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে স্ট্যান্ডার্ড এরর পার্টটা শেষ হলো। এবার 3 নম্বর টপিক করব এস্টিমেট, তাই তো? এস্টিমেট ছিল তো ওখানে। এস্টিমেট মানে দুটো পার্ট ছিল, একটা পয়েন্ট এস্টিমেট আর একটা ছিল ইন্টারভাল এস্টিমেট। ঠিক আছে তো? লেখ পয়েন্ট এস্টিমেট। It provides single value that is used to approximate an unknown population parameter।
পয়েন্ট এস্টিমেট। এটা কি করে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর যে বেরোলো না, স্ট্যান্ডার্ড এরর, ওটাকে ইগনোর করে দেয়। এর কাজ কিছুই নয়, পয়েন্ট এস্টিমেটের কাজ কিছুই নয়, স্ট্যান্ডার্ড এররকে ইগনোর করে। তো এখানে কিছু কিছু জিনিস থেকে মাথায় রাখতে হবে। স্যাম্পল মিন, স্যাম্পল মিন x বার আর পপুলেশন মিন। পপুলেশন মিনটাকে কি বলেছিলাম? পপুলেশন মিনটাকে কি বলেছিলাম? মিউ মিউ মিউ। ঠিক আছে, তো এটা চেঞ্জ হয় না, মোটামুটি ওভারঅল একই বেরিয়ে যায়, স্যাম্পল মিন আর পপুলেশন মিন। এখানে সমস্যা একটা জায়গাতেই হয়, সেটা হচ্ছে HDR ভেরিয়েন্স। ঠিক আছে, HDR ভেরিয়েন্স মানে স্যাম্পল HD আর পপুলেশন HD সেম বেরোয় না, স্যাম্পল ভেরিয়েন্স আর পপুলেশন ভেরিয়েন্স সেম বেরোয়, এই দুটোই চেঞ্জ হয়, বাকি সব সেমই থাকে। স্যাম্পল প্রপোর্শন, স্যাম্পল স্মল p স্মল পি হ্যাঁ আর এটা হচ্ছে পপুলেশন প্রপোর্শন, ক্যাপিটাল পি। ঠিক আছে। এবার হচ্ছে স্যাম্পল HT, ঠিক আছে, আর নট ইকুয়াল টু হয় পপুলেশন HT। স্যাম্পল HT কে S বলে আর পপুলেশন HT টাকে এরকম সাইন বলে। ঠিক আছে, এই দুটো সমান হয়। আর এই ফর্মুলা তো আগে বের করা শিখিয়েছি, S √n ডিভাইড বাই √n minus 1। এগুলো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, পড়তে হবে। হ্যাঁ, A B C লাস্ট হচ্ছে D। স্যাম্পল ভেরিয়েন্স মানে A স্কয়ার, এটাও সমান হবে না। আরে HT যদি সমান না হয় তাহলে ভেরিয়েন্স কি করে সমান সমান হবে? হয় হ্যাঁ। এটা হবে স্যাম্পল ভেরিয়েন্স। ঠিক তো? তাহলে দেখ না, HT যদি এটা হয় তাহলে ভেরিয়েন্স কি হবে? ওটা স্কয়ার হবে। স্কয়ার হলে কি দাঁড়াতে পারে বল? ওই তো এটা স্কয়ার, এটা হলে s ইনটু ওটা A স্কয়ার, ওইটার হোলটার স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে তো? হোলটার স্কয়ার হলে রুট গুলো উঠে যাবে। উঠে যাবে n বাই n minus 1। হ্যাঁ ঠিক তো? হয়ে গেল এটা। এবার হচ্ছে ইন্টারভাল এস্টিমেট করব। মানে জাস্ট এটার উপর কোনো অঙ্ক থাকে না, জাস্ট একটু জেনে রাখতে হবে। তো হচ্ছে ইন্টারভাল এস্টিমেট করব। হয়ে যাবে না? একটুখানি কিন্তু না নিচের দিকটা দেখুন বলছি। এবার হচ্ছে ইন্টারভাল এস্টিমেট করব। এবার করব ইন্টারভাল এস্টিমেট, ঠিক আছে তো? আচ্ছা, ইন্টারভাল এস্টিমেট করার জন্য ইন্টারভাল এস্টিমেট তোকে তিনটে স্টেপে কমপ্লিট করতে হবে। ইন্টারভাল এস্টিমেট করার জন্য কি কি স্টেপ ফলো করতে হবে? তিনটে স্টেপ। 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ। ঠিক আছে, 1 নম্বর স্টেপ লে কম্পিউট স্যাম্পল স্ট্যাটাস। কম্পিউট স্যাম্পল স্ট্যাটাস। কি লিখবো স্যাম্পল স্ট্যাটাসের মধ্যে? মিন, প্রপোর্শন, কিছুই না। এই ইন্টারভাল এস্টিমেট যখন করব না, প্রথমে যাবে কম্পিউট স্যাম্পল স্ট্যাটাস বের করে দেব। স্যাম্পল স্ট্যাটাসের মধ্যে কি পড়বে? মিন পড়বে, প্রপোর্শন পড়বে। জেনারেলি চাপ নেওয়ার কিছু নেই, কোশ্চেন তোকে মিন আর প্রপোর্শন বলে দেবে। দেখা গেছে যে মিন আর প্রপোর্শন তোকে বলেই দেবে, কোনো সমস্যা হবে না। স্যাম্পল মিন বা স্যাম্পল প্রপোর্শন বলবে। মানে মোট কথা ইন্টারভাল এস্টিমেট যখন তোকে ক্যালকুলেট করতে হবে, তিনটে স্টেপে ক্যালকুলেট করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে কম্পিউট স্যাম্পল স্ট্যাটাস। স্যাম্পল স্ট্যাটাসের মধ্যে মিন, যদি মিনের অঙ্ক থাকে তাহলে মিন বলে দেবে, আর যদি প্রপোর্শনের দেয় তো প্রপোর্শন বলে দেবে, কোনো চাপ নেই। ঠিক আছে, কোনো চাপ নেই, বলে দেবে। তারপর করতে হবে কি? 2 নম্বর করতে হবে ক্যালকুলেট স্ট্যান্ডার্ড এরর। এবার স্ট্যান্ডার্ড এরর ফর্মুলা আগে লেখানোই আছে, কি করে করতে হয়। কি স্ট্যান্ডার্ড এরর? যদি স্যাম্পল মিনের দেয় তাহলে মিনের স্ট্যান্ডার্ড এরর করব, যদি প্রপোর্শন দেয় প্রপোর্শন স্ট্যান্ডার্ড এরর করব, কোনো সমস্যা নেই। লাস্ট রইল
এই দুটো করার পরেই করতে হবে ইন্টারভ্যাল, ফাইন্ড ইন্টারভ্যাল, এরপরে তোকে ইন্টারভ্যাল বের করতে হবে। এস বের করবো, থার্ড ব্র্যাকেট ওপেন করবো, এক্স বার, ঠিক আছে তো, মাইনাস জেড আলফা এস ই কমা এক্স বার প্লাস জেড আলফা এস ই, এই হচ্ছে ফর্মুলা। এক্স বার মানে কি মিন, বুঝতে পারছিস তো? এক্স বার মানে কি লিখলাম, এক্স বার মানে ওটা লিখলাম মিন। হ্যাঁ আর জেড আলফা, জেড আলফার মান বলে দেবে, আমি বলে দিচ্ছি জেড আলফাটা কি হবে। এটা আপনার রুটের মতো না, হ্যাঁ, প্লাস মাইনাস ভ্যালু। এক্স বার মাইনাস জেড আলফা এসি, এসি মানে স্ট্যান্ডার্ড এরর। মেন দা সবই ঠিক আছে, শুধু জেড আলফাটাই তোকে বোঝাতে হবে, আর কিছু না। জেড এর ভ্যালু অ্যাকচুয়ালি এক্সামে জেড এর ভ্যালু বলে দেয়, না বলে দিলে তোকে মুখস্থ করতে হবে জেড এর ভ্যালু, ঠিক আছে? কয়েকটা মুখস্থ হতে, কয়েকটা, সেটাই বলছি। শোন শোন, ভ্যালু অফ জেড, লেখ ভ্যালু অফ জেড, ভ্যালু অফ জেড, ঠিক আছে? বের করব কনফিডেন্স ইন্টারভ্যাল, সব বোঝাবো কনফিডেন্স জিনিসটা কি, কনফিডেন্স ইন্টারভ্যাল, ঠিক আছে তো? আর একটা হচ্ছে জেড আলফা। কনফিডেন্স ইন্টারভ্যাল মানে আমি বলছি, আচ্ছা লিখে নিই তারপর বলছি। 90% কনফিডেন্স ইন্টারভ্যাল, তাই তো? মানে আমি 90% কনফিডেন্ট আছি, বুঝতে পারছিস? আমি 90% কনফিডেন্ট ঠিক করেছি, কিন্তু 10% কনফিডেন্ট নেই, বুঝতে পারলি? আমি 90% কনফিডেন্ট যে আমি যে ধর এত বড় হিউজ পপুলেশন ছিল তার মধ্যে কয়েকটা সিলেক্ট করেছি, তার মধ্যে 90% কনফিডেন্ট আমার ঠিক আছে, 10% ভুল আছে, ঠিক আছে তো? তো এই যে 10% বললাম না আমার কনফিডেন্ট নেই, 10% ভুল আছে, বলে লেভেল অফ সিগনিফিকেন্স। সব লেখাচ্ছি লেভেল অফ সিগনিফিকেন্স কি, এটাকে বলে কি, কলেজে পড়েছি এগুলো, লেভেল অফ সিগনিফিকেন্স, ঠিক আছে তো? এটাকে বলে লেভেল অফ সিগনিফিকেন্স, যাই হোক, বা ডিগ্রি অফ ফ্রিডম। 90% এর ভ্যালু কত, 1.64। এদিক দেখ 95% এর ভ্যালু 1.96, ঠিক আছে? 98% এর ভ্যালু 2.33, 99% এর ভ্যালু 2.58, আর 99.73% এর ভ্যালু 3। এটা তোকে মুখস্থ করতে হবে। অ্যাকচুয়ালি তো তোকে দিয়ে দেয়, অ্যাকচুয়ালি তোকে ভ্যালু দিয়ে দেয়, যদি ইন কেস যদি ভ্যালু না দেয় তোকে এই কটা মুখস্থ করলে মোটামুটি কাজ হয়ে যাবে। দেখ না এখানে 90% কনফিডেন্ট ইন্টারভ্যাল মানে কি, মানে আমি 90% কনফিডেন্ট আমার পুরো ঠিক আছে, কিন্তু 10% কনফিডেন্ট, 10% ভুল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে তো? এরর হওয়ার সম্ভাবনা আছে, তার মানে বুঝতে পারলি তো? কনফিডেন্স ইন্টারভ্যাল মানে 90% কনফিডেন্ট, এরর হবে না। 90% কনফিডেন্ট আমার এরর হবে না, কিন্তু 10% চান্স আছে এরর হওয়ার, ঠিক আছে তো? আর এরর হওয়ার চান্সটাকে কি বলে, লেভেল অফ সিগনিফিকেন্স। এখানে লিখছি এরর হওয়ার চান্সটাকে কি বলে, লেভেল অফ সিগনিফিকেন্স, লেভেল অফ সিগনিফিকেন্স। এরর হওয়ার চান্সটাকে বলে লেভেল অফ সিগনিফিকেন্স বা ডিগ্রি অফ ফ্রিডম, অর লেভেল অফ সিগনিফিকেন্স বা ডিগ্রি অফ ফ্রিডম, ঠিক আছে? এর মানে কি, কত পার্সেন্ট এররকে তুই অ্যাকসেপ্ট করছিস, বা তুই রেডি আছিস কত পার্সেন্ট এররকে অ্যাকসেপ্ট করার জন্য। যদি এটার কথা বলি, 90% তুই কনফিডেন্স তুই পুরো ঠিক, কিন্তু 10% তুই কনফিডেন্ট যে তোর ভুল হয়েছে, তাহলে তোকে অ্যাকসেপ্ট করতেই হবে ভুলটা। আচ্ছা জেড আলফাটা কি গিভেন থাকবে? এতক্ষণ ধরে কি বললাম, এতক্ষণ ধরে তো আমি এটাই বললাম যে জেড এর ভ্যালু গিভেন থাকবে, ইন কেস যদি গিভেন না দেয় তাই কটা পাঁচটা লেখালাম, পাঁচটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই পাঁচটার মধ্যেই মোটামুটি কোশ্চেনটা সেট করে ওরা, ঠিক আছে তো? ওরা একটা অঙ্ক সেট করবো, এত কি বোঝা গেল তো? এরপর একটা অঙ্ক সেট করছি, তাই না? কোশ্চেনে জেড এর ভ্যালু বলে দেয়, যদি ইন কেস যদি জেড এর ভ্যালু বলে না দেয় তাহলে এই পাঁচটা মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে তো? এমনি অন্য কোনো উপায় নেই, মানে টেকনিক নেই যেটা মনে রাখতে পারবি, ট্রিক্স নেই এরকম কোনো, ঠিক আছে? এটা মুখস্থ করতে হবে।
স্ট্যাটিস্টিক্স এই সমস্যা, ম্যাথে তো মোটামুটি বোঝানো যায় যে এই কিভাবে আসছে, কিন্তু স্ট্যাট কিন্তু তোকে পড়তে হয় ভালো করে। কটা অঙ্ক হলো আগে? 4টে অঙ্ক হয়েছে। 5 নম্বর অঙ্ক, the marks obtained by a group, the marks obtained by a group of 15 students, in statistics, in an examination have a mean have a mean 55 and variance 49। আমি বলেছিলাম এই যে তোর ইন্টারভ্যাল এস্টিমেট করতে গেলে 3টে স্টেপে করতে হয়। প্রথম স্টেপে তোকে কি করতে হবে? স্যাম্পল সাইজ কমপ্লিট করতে হবে। স্যাম্পল সাইজের মধ্যে কি কি পড়ে? মিন আর প্রপোর্শন। আমি বলেছিলাম না মিন দিয়ে দেবে, দেখ মিন দিয়েছে তো। তো সুতরাং সমস্যা হবে না, দিয়ে দেবে তোকে দিয়ে দেবে, কিন্তু কোশ্চেনে দিয়ে দেবে। এখানে মিন আর ভেরিয়েন্সটা দিয়ে দিয়েছে। What are the 99%? What are the 99% কনফিডেন্স লিমিট? দেখেছিস? তোকে বলে দেবে, তোকে তো বলে দিতে হবে না তোর কনফিডেন্ট কত পার্সেন্ট, এটা বলতেই হবে না, তুই অঙ্ক করবি কি করে? তো এখানে বলে যে হোয়াট আর দ্য 99% কনফিডেন্স লিমিট for the mean of the population, for the mean of the population, for the mean of the population of marks, comma, assuming it to be normal, assuming it to be normal, full stop, given that the upper 0.5% value of the distribution with n-1 equal to 14, ঠিক আছে, ডিগ্রি অফ ফ্রিডম ঠিক আছে তো? 95% 99% বলেছিল তাই তো? ডিগ্রি অফ ফ্রিডম ইজ 2.58, এই কোশ্চেন বলেছিল। তো কোশ্চেনটা কি বলেছিল আমি আবার পড়ছি, শুনে নে। বলছে the marks obtained by a group of 15 students, মার্কস মানে 15টা স্টুডেন্টের স্ট্যাটিস্টিক্স একটা एग्जाम হয়েছিল, 15টা স্টুডেন্টের নেওয়া হয়েছিল, সেখানে মার্কস বলে দিয়েছে এক্সামিনেশন, তার সেই মার্কসে মিন হয়েছে 55 আর ভেরিয়েন্স 49। হোয়াট আর দ্য 99% কনফিডেন্স লিমিট? তো আমি এই মতে লিখলাম 99% যখন কনফিডেন্স লিমিট ছিল সেক্ষেত্রে জেড এর ভ্যালু কত ছিল? 2.5। এমনিতে লিখে দিয়েছিলাম, দেখ লাস্টে আবার বলেও দিয়েছে 2.58, ঠিক আছে তো? ফর দ্য মিন অফ দ্য পপুলেশন অফ মার্কস, ঠিক আছে তো, assuming it to be normal given that the upper 0.5% value of the distribution with n-1 equal to 14, degree of freedom 2.5। এই যে লাস্টে given that থেকে যেটা দিয়েছে না, এটা তো তোর কাজের কাজ কিছু নয়, তোর কাজের কাজ কি 99% এর ভ্যালু কত? 2.58।
ঠিক আছে তো ব্যাস তোর এটা কাজের কাজ। তো এটা তো বলে দিই যে ভালো, কিন্তু অনেক সময় বলে না দিলে মুখস্থ রাখতে হয়। তো বুঝতে পারলি তো? তো এটা কি বের করতে বলেছে সেটা বুঝতে পারলি? এটা যে তোকে ইন্টারভ্যাল এস্টিমেট বের করতে বলেছে, এটা তো বোঝা গেছে ইন্টারভ্যাল এস্টিমেট। এবার ইন্টারভ্যাল এস্টিমেট করতে গেলে তিনটে স্টেপে করতে হয়, তাই তো? প্রথম স্টেপের নাম কি? মিন বলে দিয়েছে। তাহলে লেখ যেটা বলেছে, লেখ মিনটা কত বলেছে, লেখ মিন কত বলেছে বল। এখানে মিন মিন 55। আর কি বলেছে? স্যার ভেরিয়েন্স বলেছে a স্কয়ার 49। আচ্ছা, আর কি বলে? স্যাম্পল সাইজ বলেছে 15 বলেছে না? স্যাম্পল সাইজ n স্মল n 15, ঠিক আছে। আচ্ছা, ভেরিয়েন্স যদি 49 হয় তাহলে hd কত? 7। হ্যাঁ ঠিক আছে। z এর মান বলে দিয়ে 2.58, কি রে বল? z আলফা 2.58। আচ্ছা, তাহলে হয়ে গেল। এবার অঙ্কটা করব, মানে যেটা কি বলে ইন্টারভ্যাল এস্টিমেট করব। তো ইন্টারভ্যাল এস্টিমেট করার জন্য প্রথমে স্টেপটা কি? প্রথমে লিখছি স্টেপ 1। মানে সাজালাম কি কি বলেছে। স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে মিন। মিন স্টেপ 1 স্টেপ 2 করে লিখে করতে হবে না? লিখেও করতে পারিস, লিখে করলে মানে মনে থাকবে। স্টেপ 2, স্টেপ 2 তে কি করলাম? স্ট্যান্ডার্ড এরর, তাই তো? স্ট্যান্ডার্ড এরর বের করার ফর্মুলা শিখিয়েছিলাম। স্ট্যান্ডার্ড এরর বের করার দুটো ফর্মুলা ছিল, একটা স্যাম্পল মিন, একটা স্যাম্পল প্রপোরশন। এখানে কোনটা অ্যাপ্লাই করব? প্রপোরশন না মিন? মিন। মিনের ফর্মুলা কি ছিল দেখে নে। স্যাম্পল মিন উইথ রিপ্লেসমেন্টে করব তো। বল। ওই তো এসডি ও একটা কোশ্চেন করলো, এটা কি মানে উইথ রিপ্লেসমেন্ট করব না উইদাউট করব? এখানে উইদাউট এর জায়গা নেই। আস্তে উইদাউট এর জায়গা নেই, তাহলে এখানে উইথ করতে হবে, ঠিক আছে তো? তাহলে করব, ঠিক তো? এবার বল, বুঝিস তো? এটা তো উইথ রিপ্লেসমেন্ট করলাম, কিন্তু এখানে তো করতে পারছি না। তাহলে তোকে ইয়ে বের করে নিতে হবে তো। এইচডি জানা আছে তোর এখানে? তোর কি এখানে পপুলেশন এইচডি জানিস কোশ্চেনে? তাহলে বের করতে হবে। বের করার ফর্মুলা তো লিখিয়েছি। এই ফর্মুলা কি ছিল? S by n root n n minus 1। তাহলে s কত পেয়েছে? 7। রুট n কত? মানে n হচ্ছে 15 এর রুট করব, ডিভাইড বাই একবারে করে দিলাম 14। এরকম এরা ক্যালকুলেট করতে হবে না, ঠিক আছে? তাহলে এখানে লিখে দিলাম s ইনটু রুট 15 বাই রুট 14। আর এখানে রুট n মানে রুট 15, তাই তো? বুঝতে পারলি তো? তারপরের লাইনে 7 ইনটু রুট 15 বাই রুট 14 বাই রুট 14 into root 15 ইনটু root 15 কাটবে। দাঁড়া এক মিনিট, আমি একবারই করে দিচ্ছি। 7 ইনটু রুট 15 বাই রুট 14 ইনটু রুট 50 ইনটু 1 বাই রুট 15, ঠিক আছে তো? রুট 15 কেটে গেল, তাহলে কত হচ্ছে आंसर? 7 বাই root 14 রুট 14। 7 বাই রুট 14। তো 7 বাই রুট 14 করলে কত হবে? করে দেখ, আমি একবারে করে দিচ্ছি। 1.8708, ঠিক আছে তো? তাহলে স্টেপ 2 টা হলো, এবার স্টেপ 3 করবে। করলো, স্টেপ 3 টা করব। আচ্ছা দাদা একটু এদিকে শুন। এবার স্টেপ 3 টা করব। স্টেপ 3 তে কি করব? মেইনলি ইন্টারভ্যালটা করব। দাদা একটু আমার পড়াশোনা একটু এদিকে শোনো। কি বলছি এইটা 7 ইনটু রুট 15 বাই রুট 14 ডিভাইড 1 বাই রুট 15 ছিল তো। এটা উল্টে যাবে না? আচ্ছা দেখ, এটা হলো তো। স্টেপ 3 করব। এবার কি করব? ইন্টারভ্যাল বের করব। ইন্টারভ্যাল
ইন্টারভ্যাল ভেক্টর ফর্মুলা যেটা ছিল ওটা দেখে দেখে বসিয়ে দে। x বার মাইনাস z আলফা ac মানে স্ট্যান্ডার্ড এরর কমা x বার প্লাস z আলফা se, ঠিক আছে? তো x বার কত বেরিয়েছিল মানে বলে দিয়েছিল 55 মাইনাস z আলফার মান 2.58 ইনটু স্ট্যান্ডার্ড এরর বেরিয়ে গেছে কত 1.8708 কমা 55 প্লাস 2.58 ইনটু 1.8708 করে ফেল। করে আমার করা আছে, আমি বলছি 50.305 সরি 50.325 কমা 59.8246 তো কেন অঙ্কটা কিছুই নেই। অঙ্কটা বুঝতে পেরেছি? অঙ্কটা কিছু কঠিন ছিল না, কিছুই ছিল না। এইগুলো সব একটা করে ধরে অঙ্ক সোজা ধরে ধরে করতে হবে, ধরে ধরে করতে হবে। খুব ভুল হওয়ার খুব চান্স আছে। এখানে ভুল হবে, এখানে ভুল হবে ওই এস সিগমা বুঝছো তো? কোনটা স্যাম্পল আর পপুলেশন এটা বুঝতে হবে। ওটা যদি প্রথমেই ভুল হয়ে যায় অঙ্ক পুরো ভুল। এরপরে এস্টিমেশন অফ স্যাম্পল সাইজ। কোশ্চেন নাকি না না টপিক? টপিক এস্টিমেশন অফ স্যাম্পল সাইজ। এই লাস্টে ছিল না 4 নম্বর, ওটাই লাস্ট 4 নম্বরটা করছি। estimation of sample size, ঠিক আছে তো? লেখ এর আবার দুটো পার্ট। একটা লিখবি ফর এস্টিমেশন অফ মিন, ফর estimation of mean, আর একটা লিখবি ফর এস্টিমেশন অফ প্রপোর্শন। এটা বের করা হলো n ইকুয়াল টু এই ফর্মুলাটা হচ্ছে z স্কয়ার pq ডিভাইডেড বাই e স্কয়ার, ঠিক আছে? এখানে e মানে হচ্ছে এস্টিমেট অফ এরর, দেখেন এস্টিমেশন অফ স্যাম্পল সাইজ দুদিক থেকে করবে, একটা মিন আর একটা প্রপোর্শন। মিনের হলে ফর্মুলা এটা, প্রপোর্শন হলে ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে তো? বুঝতে পেরেছিস? এটা দেখে। আর ই মানে হচ্ছে এস্টিমেট অফ এরর, এস্টিমেট অফ এরর ওটাকে বের করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি এসডিজেড তো এটা হ্যাঁ এটা এসডি বলে, এটাকে বলে পপুলেশন এসডি, হ্যাঁ ঠিক আছে? একটু কাজ আছে ফর্মুলা, দুটো অঙ্ক করে তাহলে শেষ করে দিই। দুটো অঙ্ক করেই শেষ করে দিচ্ছি। 6 নম্বর অঙ্ক লেখ ইন মেজারিং রিঅ্যাকশন টাইম ইন measuring reaction time, comma দিয়ে লেখ a psychological estimated that a psychological estimated that the standard deviation is the standard deviation is 1.08 second. What should be the size of the sample in order to be 99%, to be
99% confident that the error ঠিক আছে of estimate of mean would not exceed 0.18 seconds এই বলেছে কোশ্চেন বলছে in measuring reaction time a psychological estimated that the standard deviation is 1.08 second ঠিক আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বলে দিয়েছে 1.08 সেকেন্ড তাহলে একটা করে লেখ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এসডি বলে দিয়েছে 1.08 সেকেন্ড ঠিক আছে বলছে হোয়াট শুড বি দা সাইজ অফ দা স্যাম্পল স্যাম্পল সাইজ বের করতে বলেছে স্যাম্পল সাইজ মানে কি ক্যাপিটাল এন না স্মল এন স্মল এন বের করতে বলেছে ঠিক আছে তো ইন অর্ডার টু বি 99% কনফিডেন্ট তাহলে 99% কনফিডেন্ট হলে সেক্ষেত্রে জেড এর ভ্যালু কত হয় 2.58 হ্যাঁ বলবি এখানে 2.58 বলে ওটা মুখস্থ ছিল বলে করতে পারবি ঠিক আছে তো আর এখানে স্ট্যান্ডার্ড এরর কত বলে দিয়ে দেয় the error of our estimate of mean would not exceed 0.18 সেকেন্ড মানে কি বলেছে 0.18 তার মানে এখান থেকে বুঝতে হবে কোন ফর্মুলা ইউজ করতে হবে এস্টিমেশন অফ মিন বলেছে না প্রপোর্শন বলেছে মিন বলেছে ফর্মুলা ফেলে দে n equal to HD বলেছে 1.08 তো z হচ্ছে 2.58 ডিভাইডেড বাই e হচ্ছে 0.18 তারপর স্কয়ার করে বল কত হচ্ছে এটা বেরিয়ে যাবে 239.6 এটা বেরিয়েছে শোন অ্যাকচুয়ালি এটাকে आंसर বলা যায় 239.6 স্যাম্পল সাইজ বুঝতে পারছিস তো এই এখানে দেখ স্যাম্পল সাইজ বলেছে তো স্যাম্পল সাইজটা তুই কি বলতে পারিস 239 মানে অ্যাকচুয়ালি এক্সাক্ট ফিগার বলতে হবে 240 বলতে হবে বুঝতে পারলি কি বললাম ধর সাপোজ আর পপুলেশন অনেক পপুলেশন আছে এটা তো রাউন্ড অফ হবে রাউন্ড অফ তো হয় না মানে রাউন্ড অফ করতে হবে রাউন্ড অফ করতে হবে পয়েন্ট অফ বলতে পারি মানে 10.2% এরকম বলতে 10.2% বলে যাবে না এটাকে 240 বলবো মানে এটা কি পার্সেন্টেজে আসবে বলছো না কেন পার্সেন্ট এটা সেন্টেন্স সেকেন্ড যে আছে সেকেন্ডে যাবে রাউন্ড অফ টাইম তো পয়েন্ট হয় ঠিক আছে তো না এটা কোনো সেকেন্ড সেকেন্ড করলাম না এটা আমরা কি করলাম এটা আমরা বললাম হচ্ছে বের করলাম সাইজটা স্যাম্পল সাইজ বের করলাম ঠিক আছে তো তো হয়ে গেল সোজা তো কেনে আরেকটা অঙ্ক করতে হবে জয়েন্ট লাস্ট অঙ্ক 7 নম্বর লেখ the incidence of a particular disease in an area in such that is such that 20% people of that area suffers from it full stop what size of sample be taken
what size of sample be taken so as to ensure that the error of estimation of the proportion should not be more than 5% with 95% confidence. So the question টা কি বলেছে, the incidence of a particular disease in an area is such that 20% people of the area suffer from it. মানে 20% people suffer করছে, তাই তো? মানে সাফার করছে না কত? 80%। ঠিক আছে তো? এটা মাথায় রাখতে হবে। What size of sample be taken so as to ensure that be error of estimation of the proportion, তোমরা কোনটা বলেছে? proportion from এই ফর্মুলাটা হবে। এই ফর্মুলাটা টুকছি n equal to z square pq divided by e square। আচ্ছা, একটা করে লেখ। স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড মানে এররটা কত বলে দিয়েছে? এরর বল, এরর কত বলে দিয়েছে? 0.05। বুঝতে পারি না? আরে কমন ব্যাপার, 95% কনফিডেন্স, কোনো ভুল হবেই না। তার মানে ভুল হবে কত? 5%। তাহলে 0.05 এরর হয়ে গেল তো। z 95% এর ভ্যালু কত ছিল জানিস? হ্যাঁ, দেখ লেখা ছিল 95% এর ভ্যালু কত ছিল? 1.96। তাহলে z ও বেরিয়ে গেল। এবার হলো p। p মানে কি বলেছিলাম? দেখ, ডিজিজের কেস বলেছিলাম। 20% ডিজিজ একটা পিপলের মানে সাফার করছে কত? 20%। মানে প্রবাবিলিটি 0.20, তো সাফার করছে না কত? 0.80। ফেলে দে। z স্কয়ার মানে 1.96 এর স্কয়ার, p হচ্ছে ইনটু 0.20 ইনটু 0.80 ডিভাইডেড বাই e স্কয়ার মানে 0.05 এর স্কয়ার। ঠিক আছে তো? করে হচ্ছে 245.86। এটাকে কি করব? 246। এটা আমাকে কি বের করতে বলেছে? নরমাল বা স্যাম্পল সাইজ মানে টোটাল পার্সেন্ট, এইগুলোই বের করতে বলেছে। আনসার হয়ে গেল।